আমরা অমূলদ সংখ্যা চেনার যে পথটা সেটা যদি আমরা দেখি তাহলে অমূলদ সংখ্যা কিভাবে চিনতে পারবো। অমূলদ সংখ্যা আমরা সংজ্ঞাটা কি শিখলাম, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেটাকে বলি আমরা অমূলদ সংখ্যা। এখন অমূলদ সংখ্যা চেনার জন্য আমরা দুই একটা উপায় যদি একটু দেখি তাহলে আসলে কি পাই। প্রথমেই আমরা যেটা শিখব, এরকম দুইটা প্রতীক আছে আমাদের, যে প্রতীক দেখার সাথে সাথে বলবো এটা হলো অমূলদ সংখ্যা, এটাকে পাই বলি ম্যাথমেটিক্সের ভাষায়, আর এটাকে বলি আমরা ই। এই দুটো প্রতীক যেখানেই আমরা পাবো এটা দেখার সাথে সাথে বলবো এটা হবে আমাদের কি, এটা হবে অমূলদ সংখ্যা। এখন প্রশ্ন জাগছে এটাকে কেন বলবো অমূলদ সংখ্যা, তার ব্যাখ্যা থাকতে হবে। আমরা প্রত্যেকেই পাই এটার সাথে পরিচিত, পাই ম্যাথমেটিক্সে প্রতিনিয়ত আমরা ব্যবহার করি। পাইয়ের একটা নির্দিষ্ট মান আছে, আমরা ক্যালকুলেটর চাপ দিলে যে মানটা পাই 3.1415 এভাবে আসতেই থাকে। আবার আমরা যখন অঙ্ক করি সেক্ষেত্রে পাইয়ের একটা মান আমরা ব্যবহার করি, সেই মানটা কি 22/7। খুব ভালো করে খেয়াল করেন, আমি বললাম পাই প্রতীকটা দেখার সাথে সাথে আমরা বলবো অমূলদ সংখ্যা। এটা কেন বলবো তার ব্যাখ্যাটা আমরা যদি প্রথম মানটা দেখি, এটা হলো অসীম আকার আছে। অসীম আকার থাকলে আমরা একটু আগে বললাম যদি দশমিকের পরে কোনো মিল থাকে তাহলে সেটা হবে মূলদ, মিল না থাকলে অমূলদ। এখানে দেখেন আমাদের দশমিকের পরে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর ভিতরে কোনো মিল নাই, মানে একই জিনিস বারবার আসছে না, যার কারণে পাইটা দেখার সাথে সাথে বলবো এটা হলো অমূলদ সংখ্যা। এখন প্রশ্ন যাচ্ছে যদি কখনো 22/7 দিয়ে দেই, এটাও তো পাইয়ের একটা মান, 22/7 দিয়ে বলে যে এটা কি জাতীয় সংখ্যা, তখন কিন্তু এটা হবে মূলদ সংখ্যা। কেন, এটা পি বাই কিউ আকারে আছে। তাহলে প্রতীকটাকে বলবো অমূলদ, আর এই মানটা যদি কখনো দেই তাহলে এটাকে বলবো আমরা মূলদ সংখ্যা। কেন, এটা পি বাই কিউ আকারে আছে, ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারলে সেটাকে বলি আমরা মূলদ। এরপরে দেখেন আমাদের আরেকটা ছোট্ট প্রতীক আছে যেটা ই। আমরা লগারিদম এর অঙ্ক সলভ করার সময় ই শব্দটা পেয়েছিলাম। আরো সহজভাবে বললে সায়েন্টিফিক ক্যালকুলেটরে আমরা ইএক্সপি বলে একটা আমরা বাটনের উপরে এরকম একটা লেখা পাই, ওই লেখাটার উপরে যদি আমরা চাপ দিই তাহলে যে মানটা পাই সেটাই আসলে এই ইর মান পাই আমরা। সেই মানটা কি, মানটা আসে 2.718281 এভাবে আসতেই থাকে। যেহেতু এটা আসতেই থাকে তার মানে এটা অসীম আকার আছে, আর অসীম আকার থাকলে দশমিকের পরে কোনো মিল আছে কিনা দেখবো, তো এখানে কোনো মিল নাই, যার কারণে ই প্রতীকটা দেখার সাথে সাথে বলবো অমূলদ সংখ্যা। আমরা আরেকটা উপায় একটু শিখব, সেটা হলো পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে মৌলিক সংখ্যার বর্গমূল আকারটাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তাহলে এখানে একটা নতুন শব্দ আসছে, সেটা হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আসলে জিনিসটা কি, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, আমরা সেটাকে বলি মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা সিরিজটা শুরু হয় 2 থেকে, 2, 3, 5, 7, 11 এই জাতীয় সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলি। এখন প্রশ্ন থাকছে এই যে মৌলিক সংখ্যাগুলো আমরা পেলাম এর বর্গমূল ফর্ম দেখার সাথে সাথে, এটা দেখার সাথে সাথে বলবো এটা হবে অমূলদ সংখ্যা। তাহলে এখন আমরা উদাহরণটা একটু দেখি। আমি বলতে পারতাম √2, তো 2 একটা মৌলিক সংখ্যা, যেহেতু এটা বর্গমূল আকার আছে এটা অবশ্যই হবে কি অমূলদ সংখ্যা। আমি যদি বলতাম এখানে 11 একটা মৌলিক সংখ্যা, তার যেহেতু বর্গমূল আকার আছে এটা বলবো আমরা অমূলদ সংখ্যা। এখানে যদি এই 29 থাকতো, 29 একটা মৌলিক সংখ্যা, এর বর্গমূল আকার, তাহলে এটাকে বলবো আমরা অমূলদ সংখ্যা। আরো সহজভাবে বললে একটা প্রশ্ন বারবার আমাদের চাকরির পরীক্ষায় আসে, বিসিএসও বেশ কিছুবার আসছে, আবার বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসছে, বলা হয় পি একটা মৌলিক সংখ্যা। পিটা কি সংখ্যা, এটা হলো মৌলিক সংখ্যা। এখন আমাকে বলা হয় তাহলে √p এটা হলো কি জাতীয় সংখ্যা। আমি একটু আগে বললাম পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে এই মৌলিক সংখ্যাগুলোর যখন বর্গমূল ফর্ম থাকবে তখন সেটাকে বলবো আমরা অমূলদ সংখ্যা। এই কারণে এইগুলো সব এটা হলো অমূলদ সংখ্যা। তাহলে আগে 4টা উপায় আর এখন বললাম 2টো উপায়। আমরা যদি এই 6টা উপায় মনে রাখতে পারি, আমাদের যেখান থেকেই মূলদ অমূলদের প্রশ্ন আসুক না কেন আমার মনে হয় সেটা আমরা এখন উত্তর করতে পারবো। এবং যতগুলো উদাহরণ আমি দিয়েছি কোনোটাই পি বাই কিউ আকারে নাই, আমাদের এই জায়গাগুলো বা এই আকারগুলো শিখতে হবে।